অতীত সরকারগুলো আলেম ওলামাদেরকে উপেক্ষা করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আলেম ওলামাদের উপেক্ষা করেছে। সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, কিন্তু এই কমিশনের কোথাও কোনো আলেম ওলামা নেই। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা বাস্তব প্রশ্ন যে আগের সরকারগুলো তারা আলেমদেরকে সেভাবে মূল্যায়ন করেনি, বরং বিরোধিতা করেছে, বরং বিদ্বেষ পোষণ করেছে। আলেমদের যেন কোনো প্রকার তারা সুবিধা না পান এই চেষ্টা করেছে। এটা বাস্তব। যদিও কোনো কোনো ক্ষেত্রে সীমিত পর্যায়ে তারা স্বীকৃতি দিয়েছে, যেমন নাকি বিএনপি সরকার একদম সবশেষ অবস্থায় কওমি মাদ্রাসার স্বীকৃতি ঘোষণা করেছে, কিন্তু কাজ আগাতে পারে নাই, শেষ হয়নি। এরপরে আওয়ামী লীগ সরকার এসে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে, কিন্তু এটা অনেক কাজ এখনো বাকি। কিন্তু এটা শুধুমাত্র স্বীকৃতি দেওয়া, বরং আওয়ামী লীগ সরকার প্রথম থেকেই বরং আলেমদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় এই চেষ্টা করেছে। এটা একটা কারণও আছে, কারণ তাদের রাজনৈতিক দর্শনই হচ্ছে ইসলাম বিরোধিতা। ধর্মনিরপেক্ষতা আসলে ইসলাম বিরোধিতা। আমরা যতই নমনীয় ভাবে ব্যাখ্যা করি না কেন, ধর্মনিরপেক্ষতা মূলত ইসলাম বিরোধিতা, যে ইসলামকে প্রাধান্য না দেওয়া। তো সেই দীর্ঘ 15 বছর ধরে আমরা একটি রাজনৈতিক দলের শাসনে ছিলাম। সেই দলের ব্যাপারে একবার সাধারণ মানুষ, এই যে মানুষ তারা শোষণ করছে, নির্যাতন করছে, নিপীড়ন করেছে, এই নিপীড়নের যে শিকার কিন্তু আলেমরা হয়েছেন ব্যাপকভাবে হয়েছেন তারা। সর্বশেষ যে আন্দোলনের ফলে ওই সরকারের পতন হলো, জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে তো কমপক্ষে 78 জন কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা শহীদ হয়েছেন। অর্থাৎ কওমি মাদ্রাসার একটা বিরাট অবদান এই আন্দোলনের পিছনে আছে এবং তাদের ত্যাগ আছে। অতএব এরপরে যে সরকার এলো, আমাদের অন্তর্বর্তী সরকার, এখানে তো আমাদের কামনাই ছিল যে নতুন সংবিধান যে সংস্কার এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কার ক্ষেত্রে আলেমদের প্রতিনিধিত্ব থাকবে, এইটা তো আমরা চেয়েছিলাম, কিন্তু সেই আমরা তেমনটি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একমাত্র ডক্টর আফম খালিদ সাহেব, তাকে ধর্ম উপদেষ্টা করা হয়েছে। এটা আসলে ওই পদটাই এমন, এই মন্ত্রিত্ব বা ওই উপদেষ্টার পথে মানে একজন আলেম হওয়ারই দরকার। সেজন্য তিনি একজন উপযুক্ত ব্যক্তি এবং তাকে নির্বাচন করে সঠিক হয়েছে। কিন্তু সংস্কারমূলক যে কমিশনগুলো, তাতে কোথাও আলেমদের প্রতিনিধি নয়। এটা আমি মনে করি আমাদের জন্য বিরাট বড় একটা শূন্যতা। এবং এখানে যে ফলটা হবে এই যে আলেমদের বক্তব্য, আলেমদের দৃষ্টিভঙ্গি কি, তা প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ এখন দেখা যাচ্ছে না। এর ফলে সংস্কার যা হবে, সেখানে আলেমদের চাহিদা, আলেমদের দৃষ্টিভঙ্গি এখানে এই সংস্কার প্রস্তাবগুলোতে আসবে বলে আশা করা যাচ্ছে না। এটা আমাদের এই দেশের জন্য আমি মনে করি একটা বড় শূন্যতা। আমাদের দেশের শতকরা 90 জন তো মুসলমান, এবং এই মুসলমানদের মতো পরিচালনা করেন আলেমরা। তাদের ধর্মীয় জীবনটা পরিচালনা হয় আলেমদের নেতৃত্বে। আলেম বলতে এখন আমাদের মাদ্রাসায়, আমাদের দেশে 2 প্রকার মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা। তো আলিয়া মাদ্রাসা যেহেতু সাধারণ শিক্ষার সঙ্গে একটা সমান্তরালে চলে গেছে, এই জন্য সেখান থেকে যে নির্ভরযোগ্য আলেম তৈরি হচ্ছে কম। সেজন্য তারাও স্বীকার করেন যে মূলত আহ আলেম বলতে যাদেরকে বোঝায়, তারা এখন কিছু তৈরি হচ্ছেন, তারা স্বীকার করেন, তাদের ভাষায় বলছি, যে কওমি মাদ্রাসা তৈরি হচ্ছেন। এবং তারা ধর্মীয় ক্ষেত্রে কিন্তু কওমি আলেমদের উপরে নির্ভর করেন সাধারণ জনগণ। অতএব এই সংস্কার কমিশনগুলোতে আলেমদের পরিচিত থাকার দরকার ছিল। এখন যারা বর্তমানে ক্ষমতা এসেছেন, তারা কোন দৃষ্টিভঙ্গিতে আলেমদের রাখেন নাই, এটা তারা বলতে পারেন। কিন্তু আমি মনে করি এই না রাখাটা তাদের অনেক বড় ঘাটতি, অনেক বড় চিন্তার শূন্যতা মনে করি, এবং প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধির ঘাটতি মনে করি। যদি তারা বিশ্ব ব্যবস্থার কারণে মনে করেন যে ইসলামকে হাইলাইট করা যাবে না, ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না, এটা একটা অবাস্তব চিন্তা। এখন সারা দুনিয়ার মানুষের একটা উপলব্ধি এসেছে যে ধর্মীয় চিন্তাকে গুরুত্ব দিতে হবে, এবং বিশেষ করে ইসলামকে। এবং যে সমস্ত দেশগুলিতে মুসলমানরা প্রধান, সেখানকে ইসলামী দর্শন
ইসলামের আহ, ভাবাদর্শ, ইসলামের যে মূলনীতি, সেইটিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। অতএব আমাদের দেশের যারা এখন দায়িত্বে এসেছেন, তারা যদি বিষয়টা উপলব্ধি না করেন, তাহলে এটা তাদের অনেক বড় ঘাটতি বলে আমি মনে করি। সংবিধান সংস্কার কমিশন অনলাইনে সংস্কারের উপরে জনগণের মতামত নিয়েছেন। এই ধরনের মতামত নেওয়াকে আপনি কিভাবে দেখছেন? মতামত নেওয়া একটা ইতিবাচক দিক। যারা সংস্কার কমিশনে আছেন বা যে কমিশন, তারা জনগণের মতামত নেবেন, এটা তাদের কাছে কাম্য ছিল, তারা নিয়েছেন, এটা ভালো দিক। কিন্তু কথা হচ্ছে যে ওয়েবসাইটে ছেড়ে দিলে বা ইন্টারনেটে ছেড়ে দিলেই কিন্তু সব পক্ষের থেকে মতামত না আসতে পারে। এটা দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে আমাদের অনেক প্রজ্ঞাবান ব্যক্তি আছেন, প্রবীণ ব্যক্তি, যারা এই ইন্টারনেট অনলাইন তারা হ্যান্ডেলিং করতে অভ্যস্ত না, যারা এই ফেসবুক বা ইউটিউব হ্যান্ডেলিং করতে অভ্যস্ত না। সেজন্য অনেক জ্ঞানী মানুষ আছেন যারা এখানে মতামত দিতে পারেন না, অথচ তাদের মতামত নেওয়া প্রয়োজন। তারপরে প্রবীণ ব্যক্তি আছেন, তারাও এগুলো হ্যান্ডেল করতে অভ্যস্ত না। দরকার হলে সব পক্ষ থেকে মতামত নেওয়া। অনলাইনে ছেড়ে দিয়েছেন, এটা একটা ভালো দিক। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, তাদের মতামত আসবে। এই শোনা যাচ্ছে 56,000 মতামত এসে, মার্শাল, এটা একটা ভালো দিক। কিন্তু আসলে সমাজের সব শ্রেণী এবং স্তর থেকে মতামত আসতে হবে, তা না হলে পূর্ণাঙ্গ হবে না। সেজন্য সংস্কার কমিশন উচিত প্রত্যেকটা শ্রেণী ধরে ধরে, প্রত্যেক মহল থেকে, প্রত্যেক স্তর থেকে ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের মতামত নেওয়া, তাহলে পূর্ণাঙ্গ হবে। মনে করেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা, যারা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, যারা অন্যান্য সাবজেক্টের অধ্যাপক, তারা হয়তো এই অনলাইন ঘাটাঘাটি করেন না, এমন হতে পারে, অসম্ভব কিছু না, কিন্তু তাদের মতামত নেওয়া দরকার। বড় বড় আলেম আছেন, তারা নিজের ফেসবুক কখনো হ্যান্ডেলিং করেন না, তাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাদের মতামত নেওয়া দরকার। এইভাবে কমিশনের উচিত শুধুমাত্র অনলাইনে ছেড়ে দিয়েই তারা দায়িত্বমুক্ত হবেন এমনটি ঠিক নয়, বরং তাদের সব মহলে গিয়ে গিয়ে তারপর তার মতামত দেওয়া দরকার। নিয়ে তাহলেই একটা পূর্ণাঙ্গ রূপ তারা পাবেন এবং তাদের সব পক্ষের তারা মতামত তারা তখন খুঁজে পাবেন। তখন তারা একটা সমন্বয় করে সংস্কার করে প্রস্তাব তৈরি করতে পারবেন। আমরা অতীতেও দেখেছি অনেক কমিশন গঠিত হয়েছে, যাদের সদস্য ছিলেন উপরতলার লোকেরা, এবং তারা মতামত নিয়েছেন উপরতলার লোকদের, হুম। সাধারণ মানুষের কাছে তারা যাননি। এবারও কিন্তু তাই হয়েছে। তাহলে এই যে সংবিধান সংস্করণ কমিশন যে মতামত পেয়েছেন হুম। আর তারা যে রিপোর্ট দিবেন, তা কি সার্বজনীন হবে? এখানে একটা আশঙ্কা আছে, এবার সমূহ আশঙ্কা আছে। সব পক্ষের, সব স্তরের মানুষের মতামত যদি না আসে, তাদের মতামতের প্রতিফলন যদি না ঘটে, তাহলে তাদের এই প্রস্তাব কখনোই সার্বজনীন হবে না, পূর্ণাঙ্গ হবে না। সেজন্য আমি আগেই যে কথা বলেছি যে কমিশনের উচিত সব মহলের কাছে গিয়ে তাদের মতামত নেওয়া। শুধুমাত্র অপরতলার মানুষেরা যে মতামত দেবেন, তাদেরকে তৃণমূল পর্যায়ের মানুষের কিন্তু তাদের যে মতামত আসবে না। অথচ তাদের কাছে, মনে করা যাক, তারা যদি কৃষি সংস্কার করতে চান, কৃষকদের কাছে যেতে হবে। শুধুমাত্র বড় বড় যারা জমিদার, তাদের মতামত দিলে চলবে না, স্বয়ং কৃষকদের কাছে যেতে হবে, গিয়ে তাদের মতামত নিতে হবে যে কোন ফসলটা কেমন লাভজনক বা সুবিধাজনক, এটা তাদের মতামত দেবে। সেজন্য ওই যে কথা আগে বললাম যে শুধুমাত্র ওয়েবসাইটে ছেড়ে দিয়ে কিংবা উপরতল মানুষের মতামত নিলে পূর্ণাঙ্গ হবে না, প্রত্যেক প্রস্তাব স্তরের মানুষের কাছে যেতে হবে। না নিলে এই প্রস্তাব তারা কখনোই সার্বজনীন হবে এবং পূর্ণাঙ্গ হবে।